তুমি একটা কিছু করো। চিন্তা করবেন না কাকিমা, মালার ঘটনা আমি শুনেছি, এর বিচার আমি করব। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। তাহলে এবারে আয়, পরের পরিকল্পনাটা করে নি। শিবু হাতে ধরে থাকা তাসগুলো নিচে নামিয়ে রেখে বলল, এবারে খুঁজে আনতে হবে অপরাধীকে। তাকে এনে গ্রামবাসীদের পায়ে ফেলতে পারলেই কেল্লা ফতে। তখন গ্রামবাসীদের সব আস্থা ভরসার পাত্র হব আমি। আর তারপর রাতের অন্ধকারে আমাদের চোরা কারবার চালাতে একটু সুবিধা হবে। গ্রামের এক একটা মেয়েকে ফুসলিয়ে আমরা পাচার করে দিয়ে অনেক পয়সা কামাবো। কিন্তু তার আগে তাদের একবার করে ভোগ করব আমি, তারপর তোদের হাতে ছেড়ে দেব। কিন্তু মালাকে তো মেরেছি আমরা। তার কথা শেষ হতে না দিয়েই শিবু সেদিনের ঘটনাটা মনে করে গলাটা বিকৃত করে বলল, তবে শুধু হত্যা নয়, তাকে ভোগ করেছিলাম আমি। কি নরম শরীর মালার! সেদিন রাতটার কথা মনে পড়ে গেলেই মনটা কেমন যেন করে ওঠে। তবে এসবের পিছনে আর একজনের সাহায্য না থাকলে আমরা তো কিছুই করতে পারতাম না ওস্তাদ। কিন্তু মালার অপরাধী হিসেবে তুমি আবার কাকে সাজিয়ে আনবে? শিবু মুখটা ধূর্ত শেয়ালের মতো করে বলল, সে তুই আমার উপরে ছেড়ে দে। যা যা বলবো সেই মতো শুধু কাজ করে যা, তারপর দেখ পুরো খেলাটা আমি কি করে সাজাই। তোরা যা, তবে সাবধানে যাস, হ্যাঁ? আর যতটা পারবি সবাই একসঙ্গে থাকবি। খুব সাবধানে সকলের অলক্ষ্যে রমাকে তুলে নিয়ে আসবি এখানে। কেউ যেন গুণাক্ষরে টেন না পায়, বুঝলি? কথাটা শুনে সেখানে উপস্থিত সকলে একসাথে বর্বর হাসি হেসে ওঠে। জমিদারদের বাগান বাড়ি থেকে বেরিয়ে রঘু একবার চারপাশটা ভালো করে দেখে নেয়। পরিবেশটা যেন বড় থমথমে আজ, অন্ধকারে দৃষ্টি চলে না। হঠাৎ রঘুর মনে পড়ে গেল সেদিন মালার অনাবৃত শরীরটা কি ভয়ানকভাবে তাকে আকর্ষণ করেছিল। আর তাই তো নিজের মনের সুপ্ত চাহিদাকে মেটাতে ঘরের দরজাটা সজোরে বন্ধ করে দিয়ে সে ঢুকে গিয়েছিল মালার ঘরে। মালার উপর শিবুর অত্যাচারের চিহ্ন তখনও মেয়েটার গায়ে স্পষ্ট। তা হোক না একটু খাবার, কিন্তু তখনও যে খাবারের থেকে মারাত্মক একটা গন্ধ নির্গত হচ্ছিল, আর তাকে উপেক্ষা করা রঘুর মতো মানুষের পক্ষে সম্ভব ছিল না। সে রাতে মালার বিধ্বস্ত নগ্ন দেহের উপর ঝাঁপিয়ে পড়েছিল রঘু। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটার শরীরে তখনও কিছু শক্তি অবশিষ্ট ছিল। যদিও প্রথম প্রথম তাতে রঘু বেজায় আনন্দ উপভোগ করছিল। জোর করে ভোগ করার এই তো সুখ। কিন্তু এক সময় আর সহ্য করতে না পেরে রঘু এক সজোরে ঘুষি মারে মালার মুখে। তাতেই মেয়েটার সুন্দর নরম মুখ দিয়ে বেরিয়ে আসে রক্তের ধারা। সেই তাজা রক্ত দেখে রঘুর শরীরটা কেমন যেন লাফিয়ে ওঠে, আর তাই মনের আনন্দে আরো বেশ কয়েকবার তার চোখ মুখ লক্ষ্য করে ঘুষি মারে। শালি, এরপর তোকে মরতেই হবে। তার আগে আমি এই রাতটাকে একটু রঙিন করে দিই। এভাবে বেশ কিছুক্ষণ ধরে অকথ্য অত্যাচার চালানোর পর যখন সে টের পেল মালার প্রাণবায়ু অনেক আগেই বেরিয়ে গিয়েছে, তখনও তার সেই মৃত শরীরটাকে যেন ছাড়তেই ইচ্ছে করছিল না রঘু। মনের আনন্দে সে তার সমস্ত ঊর্জাটুকু ঢেলে দিয়েছিল তার ওই শিকার করা নরম শরীরটার উপর। বাবুজি, আমায় একটু দয়া করুন, আমি পথ ভুল করে এইদিকে চলে এসেছি। রঘুর ঘোর কাটল হঠাৎ একটা আওয়াজে। সামনে তাকাতেই চমকে উঠল সে। সে দেখল একটা মেয়ে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কথাটা সেই বলছে। এত রাতে এদিক পানে গাঁয়ের তো কেউ আসে না। তাছাড়া এই মেয়েটাকে সে চিনতে পারছে না।
তার মাথায় অনেক বড় একটা ঘোমটা। বলছি মশাই, আমি এ গায়ে নতুন, এ গায়ের কিছুই চিনি না। আমার পরিবার বলতে কেউই নেই। তাই এখানে যদি কোথাও ভালো কাজ পাওয়া যায় তাহলে আমার জন্য অনেক উপকার হবে। রঘুর কানে কথাটা যাওয়া মাত্রই রঘুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। শিকার যখন নিজে থেকেই তার কাছে এসেছে, তখন তাকে না করাটা ঠিক হবে না। কাজ? হ্যাঁ, কাজ আছে তো। আমি এই জমিদার বাড়িতেই থাকি। আপনার ওখানে একটা থাকার ব্যবস্থা করে দেব। ওখানেই আপনার কাজ আছে। চলুন, আপনাকে আমি ওখানে নিয়ে যাই। রঘুর একবার মনে হলো সে শিবুকে এই কথাটা জানাবে, কিন্তু তারপর সে মনে করল শিবুর এঁটো খাবারগুলো খেতে খেতে একটা অতৃপ্তি চলে এসেছে, তাই এই খাবারটা সে আগে নিজেই ভোগ করবে। কিছুক্ষণের মধ্যে তারা এসে দাঁড়ালো একটা বন্ধ ঘরের সামনে। তারপর হাত দিয়ে ধাক্কা দিতেই দরজাটা একটা শব্দ করে খুলে যায়। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, আর সেটাই স্বাভাবিক। এটা নামেই জমিদার বাড়ি, এখানে কেউ থাকে না। ওদিকে শিবু নেশায় চুর হয়ে আছে, তার কাছে এসব খবর পৌঁছায়নি। বিষয়গুলো একের পর এক ভেবে কুটিল হাসিটা ক্রমে চওড়া হলো রঘুর। যাক, ভালোই হয়েছে, আজ অন্তত এঁটো খাবারে মুখ লাগাতে হবে না। বিছানাটা যেদিকে আছে আন্দাজে সেই দিকটাই এগোলো সে। মেয়েটাকে বিছানায় বসতে বলে একটা আলোর ব্যবস্থা করার জন্য ব্যস্ত হলো রঘু। শিকার ছটফট না করলে যে আসল মজাটা পাওয়া যায় না, এই ভেবে দরজার দিকে পা বাড়িয়েছে। সেই সময় কি খুঁজছেন বাবুজি? মোমদানি? ওই টেবিলটার উপর একটা মোমদানি আছে। পিছন দিক থেকে কোমল স্বরটা ভেসে এলো। থমকে দাঁড়িয়ে গেল রঘু, বিড়বিড় করে বলল,